এই কদিন ওয়াইটিতে ছিলাম না। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে সকলের প্রশ্নের উত্তর দেবো বলে এসেছি। অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেক অনেক জানার বিষয় আছে, অনেকে জানতে চাইছেন এবং যারা যারা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না। একদম একদম। তো অনেকের অনেক প্রশ্ন করেছেন অনেকে। আমি উত্তর রেডি করে আসিনি, যা প্রশ্ন আসবে আমি আশা করছি এখানেই উত্তর দেব। তার কারণ অনেকে সমাজসেবিকা হতে চেয়েছেন, এরকম কলও আমার কাছে এসছে। অনেকে এসছে দিশানির কি হবে, অনেকে এসছে প্রীতম রিমি কি হলো, অনেকে নানা রকম, যদি আদৌ কি মনে হয় এই সংসারটা হবে, অনেক কোশ্চেন মানে এস এম এস এ মানে ভরে গেছে। সিরিয়াসলি আমি ভাবিনি যে এই ছেলে মেয়েগুলো ওয়াইটিতে এত বড় একটা জায়গা নিয়ে আছে। তো যাই হোক, সব প্রশ্নের উত্তর দেব। আমি খাতা পেন সাথে নিয়ে বসেছি। খাতা পেন সাথে যেহেতু নিয়ে বসেছি, কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল আপনাদের ওয়াইটিতে নিজেদের মধ্যে হয়তো অনেক লড়াই আছে, সেই কন্ট্রোভার্সি রিলেটেড কোনো কোয়েশ্চেন করবেন না। কারণ আমি একজন সমাজের ছোট্টখাটো একটা সাধারণ মানুষ। আপনাদের ওয়াইটিতে কার সাথে কার লড়াই আছে, বা কে কার সাথে কবে লড়াই করেছেন, এবং কার কতগুলো সমস্যা ছিল আগে বা নেই, কোনো কিছু সম্বন্ধে আমি ওয়াকিবহাল নয়। সুতরাং আমি চাইবো যে আপনাদের কোশ্চেন আসবে সমাজ সংক্রান্ত বিষয়ে, সাধারণ মানুষদের জন্য, সাধারণ মানুষের হয়ে আমি উত্তর দেব, চেষ্টা করব। হয়তো আমি চেষ্টা করবো, আমি জানি না কতটা বলতে পারবো, বাট আমি চেষ্টা করব। বলুন আপনাদের একের পর এক যা আছে আপনাদের মন খুলে বলুন, দেখি আমি কতটা কি চেষ্টা করতে পারি, আলোকপাত করতে পারি। বলুন। দিদি নমস্কার। নমস্কার নমস্কার। আজকে কিছু বলার নেই, আজকে তো শুধু হাসির দিন আর আনন্দের দিন। রিমি আর আমার এই মহিলা বাহিনী যে দুর্ধর্ষ লড়াই করেছে ময়দানে নেমে, সারা দিন রাত তারা প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, ভালো কাজের জন্য ঘুম দরকার নেই, খাওয়া দরকার নেই। কুডোস টু অল অফ ইউ গাইস, মানে থ্যাংকস এ লট যে আমি এই মহিলা বাহিনী নিয়ে লড়তে পেরেছি। ওয়াইটিতে আমার এই মহিলা বাহিনী আমাদের সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, সীমা সকলে লড়াই করেছে একত্রিত ভাবে। এবং সব থেকে বড় কথা, ওয়াইটিতে বোধহয় তোমাদের একসময় বিরাট লড়াই ছিল, সেই লড়াই থেকে নিজেরা একত্রিত হয়েছে একটা মহৎ কাজের জন্য। সবাইকে পিছনে ফেলে দিয়ে একত্রিত হয়ে আজকে যে লড়াইটা করেছো, এর জন্য পুরো পশ্চিমবঙ্গবাসী দেখেছে। যারা ওয়াইটিতে আছেন তারা আমাকে বলেছেন, দিদি সঙ্গীতা দি, আমরা নিজেরাও চাই ভালো কাজের জন্য এগিয়ে আসতে, আমরা চাই আপনার সাথে সাথ দিতে, কারণ অনেক মেন্টাল টর্চার, এমনকি মৃত্যুর মুখে পর্যন্ত আমরা চলে গেছি, আরো নানা ঘটনা ঘটেছে। যার জন্য আমি চাই কন্ট্রোভার্সি ডেফিনেটলি হোক। যেমন একটা গ্রুপ দাঁড়িয়েছিল প্রীতমের পাশে, দাঁড়াতে গিয়ে তারা কি ভুল করে ফেললেন, কয়েকটা জিনিসে ভুল করে ফেললেন। তারা রিমির ওপর মেন্টাল আরেকটু টর্চার করে ফেললেন, যেটা আমরা চাইছিলাম না। হয়তো তাদের লড়াইটা ছিল সঠিক, ছিল কোথাও হয়তো জাস্টিফাই করেছি আমি তাদেরকে, দরকার ছিল। কারণ গণতন্ত্রের পক্ষে বিপক্ষে থাকবে, একজন খুনিও লাস্ট লেভেল অব্দি একটা অ্যাডভোকেটের সাহারা পায়, যার জন্য তার সে বিচার প্রক্রিয়ায় লাস্ট ইয়েতে গিয়ে যায়। সেখানে সঞ্জয় হাট ভালো কাজ করেছে, অস্বীকার করার জায়গা নয়। হয়তো তোমাদের এগেনস্টে বলেছে, কিন্তু কি হয়েছে, পুরোনো জিনিস কাসুন্দি টানতে গিয়ে ও যেটা নতুন বার্তা দিতে গেছিল, সেটা কোথাও মনে হয়েছে গিয়ে তোমাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল লেভেলের লড়াইটা হয়েছে। কিন্তু যেটা আসল ঘটনা, যেটা ও স্বীকার করছে যে হ্যাঁ রিমি ওর বাড়িতে গেছে, ভালো হয়েছে, কিন্তু ও কি করলো, লাইভে ডেকে নিয়ে এসে প্রীতমকে দিয়ে স্বীকার করালো ও দিশানিকে ভালোবাসে, যেটা আমি একদমই চাইছিলাম না। যেটা সঞ্জয় করেছে সেটা সম্পূর্ণরূপে অন্যায়। হয়তো তার সাথে সীমার বা ধরিত্রীর, সোমার, এপি লড়াই থাকতে পারে, ডেফিনেটলি লড়াই থাকুক, কিন্তু প্রীতমকে সাহারা দিতে গিয়ে একটা অন্যায় করে ফেললেন লাইভ করে। সেখানে গিয়ে দিশানিকে সামনে, দিশানি এবং প্রীতমকে নিয়ে তখনও বলা করা হচ্ছে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসাটা কি এত সহজ জিনিস? 11 মাস রিমি হয়তো তার রাগ করে তার বাবার বাড়ি গেছে, সে গিয়ে গোটা কত কেস করেছে, সে কি ফিরে আসবে না? সে কি ডাইভোর্স পেয়েছিল, তাই আর একটা মেয়েকে এগিয়ে দেওয়া হচ্ছে? আজকে ওই মেয়েটা দিশাহীন হয়ে যেত, ওই মেয়েটাকে এখনো বলছি, সে এখনো রিলস বানিয়ে যাচ্ছে, তার রিলসে ভিউজও নেই, সে তার কোয়ালিটি সম্বন্ধে ওয়াকিবহাল হতে গেলে তার যেটা দরকার, তার আশেপাশের যে দাদা দিদিরা যারা দীর্ঘদিন ধরে রিমিকে আগে আগে ফোন করে রিমির সংসার ভাঙতো, সে কথাও কিন্তু এখানে উঠে এসছে, তারা রিমির সংসার ভাঙার জন্য কনফারেন্স কল করিয়ে রিমিকে মেন্টাল টর্চার করছে, সেটাও কিন্তু আমাদের নজরে আছে। তোমরা সমস্তটা নজরে রাখার জন্য যারা যারা ওই ভালোবাসার এতই মোহ যদি তাদের থেকে থাকতো,
তাহলে অন্তত প্রীতমের স্ত্রী ফিরে আসার পর যা যা নোংরামিগুলো তারা ওয়াইটিতে করেছে তার জন্য কিন্তু সারা জিন্দেগি ভর তাদেরকে মানুষ ঘেন্না করবে, কারণ একটা সময় পর ভালো জিনিস কিন্তু অ্যাকসেপ্টেবল। যতই মহৎ যতই খারাপ কাজ করো করো না কেন, কিন্তু ভালো কাজটা কিন্তু সবাই গুরুত্ব দেবে। তুমি যখনই খারাপ কাজ করবে তোমাদেরকে এক সময় ওয়াইটি থেকে ঘেন্না করবে। আজকে তোমাদের চরিত্রগুলো কিন্তু বহু মানুষের কাছে খারাপ হয়ে গেছে। আমি জানি দিশানি এক সময় নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, বড় জায়গায় যাবে। আমি সঞ্জয়কে বলেওছি আমি দিশানির সাথেও বসবো, একদিন না একদিন বসবো। আমি চাইবো তার মেন্টাল লেভেল স্ট্রেংথ ধীরে ধীরে তৈরি করুক। কিন্তু সে যখন এগুলো করছে না, সে যখন এখনো পর্যন্ত কান্না করছে, সে এখনো পর্যন্ত এসে রিলস দিচ্ছে, ভাই সেই রিমি আর নেই যে রিমির জন্য এখন লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেছে, যে রিমির পাশে আজকে সে তার স্বামীর সংসার ফিরে পেয়েছে, যে রিমি আজ পর্যন্ত আজকে 20টা দিন ধরে কোনো কন্ট্রোভার্সি করতে সে সোশ্যাল মিডিয়া আসেনি, বরঞ্চ তার মাকে গাল দিয়েছে, আমাদেরকে গাল দিয়েছে, তবু কিন্তু রিমি তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসেনি, সে তার স্বামীকে ফিরে পেয়েছে। আজকে হলুদ শাড়ি পরে সে তার বরের সঙ্গে পুজো দিয়েছে, কালকে বরের বুকে মাথা রেখে কেঁদেছে। অর্থাৎ ধীরে ধীরে রিমি কিন্তু পরিণত নারীতে পরিণত নারী তৈরি হচ্ছে, যে নারীটা এতদিন ছিল না বলে তাকে মেন্টাল আঘাত করে করে তাকে মানসিক ভাবে দুর্বল করে দিয়ে রিমির আজকে লাখ লাখ ফ্যান ফলোয়ার, রিমির এক একটা ভিডিও 1,34,35, সেখানে কারোর রিলস বানাচ্ছে ওয়াইটিতে গিয়ে কেঁদে 17,000, 20,000, 22,000। ভাই থিঙ্ক, ভাবো রিমি আজকে একটা কোয়ালিটি সম্পন্ন মেয়ে, আর রিমির অধিকার রিমির শ্বশুর বাড়ির আছে, রিমির বাবার আছে। আমি বুঝতে পারছি না রিমির ফেস লাগিয়ে লাগিয়ে কেন বাইরের লোকেরা আজকে ভিউজ কামাবে। রিমির উচিত অবিলম্বে নিজের জন্য কিছু লিগ্যাল স্টেপ নেওয়া, তার মুখ যাতে করে কেউ ব্যবহার করতে না পারে, তার বাবা মা আর এদিক থেকে তার শ্বশুর শাশুড়ির বাড়িতে যারা আছে তারা। তাছাড়া রিমির ওপর কারোর কোনো অধিকার নেই, এটা কিন্তু রিমিকে বুঝতে হবে। প্রীতম রিমিকে আমি জানি তৈরি করে নিতে পারবে, কারণ রিমির এক্সপ্রেশন যাকে প্রীতমের কমেন্টে গিয়ে লিখছে, বহু কমেন্ট আমার কাছে আসছে যে 1 সেকেন্ড রিমিকে দেখাও না, 1 সেকেন্ড রিমিকে দেখাও না, মানে রিমিকে দেখার জন্য মানুষ পাগলের মতো হয়ে আছে। রিমিকে কেউ বাইরে থেকে বিদেশ থেকে বলছে রিমি তোমাকে এসি কিনে দিতে চাই, মানে রিমি যা চাইবে তাই পাবে। মানে রিমি আজকে আমাদের বাড়ির মেয়ে, যে মেয়েটা প্রমাণ করে দিয়েছে সমাজে এসে, যেভাবে মানসিক নির্যাতন আজকে ঘরে ঘরে হয়ে চলেছে, ঘরে ঘরে মেয়েরা হয়ে চলেছে, সেই মেয়েদের একটা প্রকৃত উদাহরণ হয়ে গেল আমাদের রিমি, যাকে চেষ্টা করেছে পাগল দেখিয়ে হয়তো কোর্টে ডাইভোর্স করাবার চক্রান্ত হয়েছে, যার মেডিকেল ট্রিটমেন্ট পর্যন্ত করা হয়েছে, যার নাকি প্রেগনেন্সি আছে বলে অনেক চেষ্টা চলেছে, এখনো পর্যন্ত ডকুমেন্টস খুঁজে যাচ্ছে। দেবনাথ পরিবারকে একটা কথা বলে দিই, আবারও বলে দিচ্ছি, যতই চেষ্টা করো, যত বড় বড় লয়ার লাগাবে লাগাও, কারোর কোনো ক্ষমতা নেই। মানবাধিকার কর্মীরা পারে সমাজ শুধরাতে, মানবাধিকার কর্মীদের এটা কাজ। আর একটা কথা বলে দিই, যেটা বললে না বলা হবে, রিমিকে জোর করে শ্বশুর বাড়িতে দিয়েছি, হ্যাঁ দিয়েছি। আমরা আদালত মানি, কোর্ট মানি, উকিলও মানি। কখন মানি? যখন আদালতের মধ্যে লড়াইটা চলে এবং সেই মেয়েটা যখন উকিলে উকিলে সেটিং হয়ে গিয়ে মেয়েটা জাস্টিস পায় না। রিমির ক্ষেত্রেও তাই হয়েছিল, সেই জন্য আমরা উকিল, আদালত, আইন, জজ সাহেব যেখানে বলবেন তার বিরুদ্ধে লড়াই করি। সুতরাং আমরা জোর করেই করি, এবং জোর করে যেটা করতে হয় সেটা আমরা আইন, পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে গিয়েও অনেক সময় স্টেপ নিতে বাধ্য হই। হ্যাঁ জোর করে করেছি, বেশ করেছি, প্রয়োজনে 100 বার করবো, প্রয়োজনে যদি কারো ক্ষমতা থাকে আমার নামে 100টা কেস করো, সেই কেসের মানেও আমি বুঝে নেবো। কিন্তু রিমির পাশ থেকে 1 ইঞ্চি সরবো না, সরবো না, সরবো না। এর পরের পাটে আছি, বহু মেয়েরা তারা ভাবে উকিলের কাছে কেস পড়ে আছে, উকিল হয়তো বুঝে নেবে, একটা 498 লাগিয়ে লেগে গেল বা 307 লেগে গেল, মানে শ্বশুর বাড়ির ওপর বিশাল কেস। আরে বাবা, তুমি সেই সিচুয়েশনের জন্য কেস করেছো, তোমার এটা অধিকার আছে, তুমি তোমার শ্বশুর বাড়িতে ঢুকবে, থাকবে, খাবে, তোমার জোর করে অধিকার আদায় করে নিতে হয়। আজকে তোমরা বসে থাকো, উকিল তোমাকে অধিকার আদায় করে দেবে? উকিল কালো কোটটা পরে তোমার জন্য কোর্টে লড়াই করবে। তোমার অধিকার আদায় করার জন্য তোমাকে শ্বশুর বাড়িতে থেকে, তোমাকে শ্বশুর বাড়িতে নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করে ছিনিয়ে আনতে হবে তোমার অধিকার। যদি তোমাকে মানসিক নির্যাতন করে তাদেরকেও তুমি পাল্টা জবাব দেওয়া শেখো। আজকে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, দিকে দিকে সংসারগুলো ভাঙছে, আর সংসার ভাঙার জন্য মেন কাণ্ডারি কারা? আমরা মহিলারা নিজেরা। আজকে এই যে শক্ত মহিলারা, আজকে তোমার পাশে যে এই 4-5টা মহিলা দাঁড়িয়েছে, রিমিকে আমি বলবো তাদেরকে দেখো, ওয়াইটিতে তো তুমি নিজে রোজগার করো, তোমার নিজস্ব রোজগার আছে, আর্নিংস আছে, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি তোমার শ্বশুর বাড়িটাকে তোমার মনের মতো করে সাজিয়ে নাও। আর তাদেরকেও বলবো, দেখুন বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী। আজকে রিমি আপনাদের বাড়ি গেছে, রিমি একটা অ্যাসেট, তাকে কিন্তু বৌমার থেকে বড় কথা যে অ্যাসেটটা আপনারা পেয়েছেন সেটাকে কাজে লাগান। সে হয়তো কখনো মন খারাপ হবে, বাবার বাড়ি আসবে, আবার শ্বশুর বাড়ি যাবে, যখন খুশি যাবে। প্রয়োজনে প্রীতমকে দিয়ে সাথে পাঠান, না পাঠান, যেটাই করবেন সেটা যেন নিজেদের ইচ্ছাতে করুন। কিন্তু ও চলে যাওয়া মানে এই নয় যে আরেকটা মেয়েকে নিয়ে এসে রিমিকে বসে বসে গাল দেবেন। আমি পুরোনো ভিডিও দেখেছি যেখানে একজনকে দিশানিকে বসিয়ে আপনি রিমিকে গাল দিচ্ছেন, কি কেস করবে? দেখুন সমাজ ব্যবস্থায় কেসটা বড় কথা নয়,
নিজের সম্মানটা বড় কথা। আজকে নিজের ছেলেরও ওয়াইটিতে একটা ভবিষ্যৎ আছে, এই রিমিরও একটা ভবিষ্যৎ আছে। সব ভবিষ্যৎ মেনে নিয়ে নিজের স্বামী সংসার, আজকে দেখলাম তো আপনি কন্ট্রোভার্সি আজকে করেননি সারাদিন, ডেফিনেটলি এটা অ্যাকসেপ্টেবল। মানে আমি চাই না আপনারা কন্ট্রোভার্সি করুন, আপনাদের কাছে অ্যাসেট আছে একটা, সেটাকে সুন্দর ম্যাডাম করে আমি কাজে একটা লাগান। কথা বলতে চাই, আমি বলে হ্যাঁ বলুন, বেরিয়ে যাব। হ্যাঁ সেটা বলুন। হচ্ছে যে রিমি আর প্রীতম তো সুন্দর সংসার করছে, আমরা সবই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওর শাশুড়ি মাও খুব সুন্দর সংসার করছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমাদের এই ইউটিউবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, যিনি কিনা ইদানিং খুব একটি ধামের খুব বড় ভক্ত হয়েছেন। তিনি বিভিন্নভাবে অনেক রকমের সুপারস্টিশন প্রমোট করছেন এবং সেটার বিরুদ্ধে আমি এই এক সপ্তাহ হলো আমি সেটার বিরুদ্ধে আমি প্রোটেস্ট করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মহিলা খুব সগর্বে ইউটিউবে এসে বলছেন যে তিনি প্রীতমের সাথে কথা বলেন, কারণ প্রীতম তার পাতানো ভাই, মানে পাতানো ভাইয়ের থেকেও বেশি কিছু, কিন্তু তিনি রিমির সাথে কথা বলেন না। তিনি সেটা এমন ভাবেই বলছেন যে আমি আমি যা বলার আমি প্রীতমকেই বলি, আমি রিমির সাথে, আমার কাছে রিমির ফোন নাম্বার আছে কিন্তু আমি কথা বলি না, আশা করি প্রীতমকে বললেই সব হয়ে যাবে। ঠিক আছে, এবং এই দিদির ম্যানিপুলেশনে দেখুন এই পুরো বিষয়টাতে কিন্তু সীমা আন্টিরও কিছু দোষ ছিল, সেটা আমি কখনো কিন্তু অস্বীকার করি না। কিন্তু সীমা আন্টি কিন্তু এই মুহূর্তে এসে সেটা স্বীকার করেন যে হ্যাঁ ওনার দোষ ছিল। ঠিক আছে, কিন্তু এই মহিলা গত 1 বছর ধরে প্রত্যেক 3-4 মাস অন্তর অন্তর পাল্টি খেয়েছেন। একবার উনি নিজে দিশানিকে ডাইনি বলে উনি বলছেন ডাইনি বলাটা ক্রাইম, সেটাও আবার অন্য একজন ক্রিয়েটারের থেকে শুনেই উনি বলছেন। তারপরে উনি বলছেন যে উনি রিমির ব্যাপারে অনেক প্রশংসা করে ফাইনালি উনি বলছেন আমি রিমির সাথে কোনো রকম কথা বলি না, আমি কথা বলতেও চাই না, কাইন্ড অফ লাইক দিস। এই মহিলা কিন্তু অনেকবার প্রীতমকে অনেকভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন। ঠিক আছে, উনি তাই নয়, উনি 4 মাস আগে দিশানি এবং দিশানির মাকে এই ধামে যেতে বলেছিলেন। তার কারণটা হচ্ছে দিশানির মাকে অনেক অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে এই দিশানি এবং প্রীতমের সংসার হবে না। তো উনি তাকে সাজেস্ট করেছিলেন যে তোমরা তাহলে ওই ধামে যাও, ওখানে ওই বাবাজি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে, যদি সেটা সংসার না করা হয় উনি এমন করবেন যাতে সংসারটা হয়। উনি একবার নয়, উনি 2 বার ধামে যেতে বলেছেন, ফাইনালি উনি ঈশানীকে পাঠিয়েওছেন ওখানে। ঠিক আছে, ওইখানে ধামে গিয়ে অনেক কিছু হয়েছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন, কি গাছ গজিয়ে শিকড় গজিয়ে গেছে, হ্যানা ত্যানা অনেক কথা হয়েছে। কিন্তু আমি বলবো এই মহিলার এগেনস্টে কোনো রকমের একটু স্টেপ নেওয়া উচিত, কারণ এই মহিলা যতদিন থাকবে না মাঝখানে কোনো এই 3টে ছেলেমেয়ের মধ্যে 3টে ছেলেমেয়ে এক ফোঁটাও ভালো থাকবে না, আমি আপনাকে 100% লিখে দিচ্ছি। এতদিন দিশানিকে ডাইনি, অসতী, মানে অনেক গালাগালি দিয়েছে, মানে সেগুলো মুখে আনা যায় না। এখন দিশানি হয়েছে প্রাণের বোন, দিশানির মা নাকি ভালো না, দিশানির বাবা নাকি ভালো না, উনিই এখন সব হয়ে গেছেন। উনি 24 ঘন্টা কানে হেডফোন গুঁজে দিশানিকে উনি হাসাচ্ছেন। ঠিক আছে, দেখুন একদম আপনার কথা আমি সহমত। ওনার নিজের প্রফেশনাল লাইফ পুরো জিরো। একটা বাচ্চা মেয়েকে কোথায় বলবে যে তুই তোর পড়াশোনা কর, পড়াশোনা করতে না চাস তুই স্কিল ডেভেলপ কর, তোর ক্যারিয়ারে এগিয়ে যা, সেটা না করে ওকে বড় বড় জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, যে বিয়ে করাটাই কি সব, হ্যানা ত্যানা। অথচ এই মহিলাই 4 মাস আগে দিশানির মাকে অ্যাড্রেস করে একটি ভিডিও বানিয়েছিলেন এবং বলেছিলেন যে দিশানি যদি প্রীতমের সাথে বিয়ে না করে তাহলে তোমার মেয়েকে কোনো ভালো বাড়ির ছেলে কি গ্রহণ করবে, তোমার মেয়েকে ফাইনালি একটা বুড়ো বরের সাথে, একটা বুড়ো ভামের সাথে বিয়ে করতে হবে যার ঘরে 3-4টে বাচ্চা আছে। উনি এরকম ডিসক্রিমিনেটিং কন্টেন্ট করেন। আমি আমার ভিডিওতে এটাও বলেছি যে এই মহিলাকে যদি আমি কোনোদিন আমার সামনে পেতাম, আগে ওনাকে আমি 2 গালে 2টো চড় বসাতাম, তারপর ওনার সাথে যা কথা বলার বলতাম। ব্যাস, আমার এইটুকুই বলার ছিল। আমার মনে হয় এখানে এসে বলাটা খুব দরকার ছিল, কারণ আমার ভিডিওতে আমার উত্তরটা নিয়ে যান। হ্যাঁ, আমার উত্তরটা নিয়ে যান। অবশ্যই। আজকে অনেকগুলো জিনিস কিন্তু সামনে উঠে এসছে। দেখুন, মানে এর আগে কিন্তু রিমি সেভাবে বলে উঠতে পারেনি। রিমি কিছু ভয়েস নোট আমাদেরকে পাঠিয়েছে, সেই ভয়েস নোটে সেখানে সে বারবার নাম করেছে কোন চ্যাটার্জি নামক এক মহিলা, যে বারবার, আমি বলি যে আমাদের কাছে আছে সেই ভয়েস নোট গুলো। তো সেই ভয়েস নোটে আছে যে রিমি সেগুলো বলেই আমাদেরকে দিয়েছে কন্টেন্ট, কারণ রিমিকে তো আমরা যদি বলে পাঠাতাম তাহলে রিমি ওখানে গিয়ে সবটা বলে দিত যে কি হয়েছে অ্যাকচুয়ালি। আমরা সমস্তটা নিয়েছি। সেই ভয়েস নোটে রিমি যেটা বলেছে যে এই চ্যাটার্জি বলে মেয়েটি তাকে সংসার করতে আগেও দেয়নি এবং এখনো দেবে না, সেটা বলেই আমাদেরকে গিয়েছিল। আমরা ওয়েট করছিলাম, একদম ঠিক তাই, যে তারও ক্যারেক্টারটা ফুটে উঠুক সামহাও কোথাও। সব থেকে বড় গোটা কয়েকজন আজকে এই গ্রুপে এসে পড়েছে, যেটা ছাকনিতে ছাকতে গিয়ে শেষে গিয়ে এসে দাঁড়িয়েছে গোটা 3-4 জন 5 জন, যেটাকে নিয়ে একসময় প্রীতমের মা ভীষণ অরিড ছিল, আমার তো এত মেয়ে আছে, এত ইয়ে আছে, এই মেয়েরা আমার সাথে আছে। আরে ওয়াইটি জগতে যারা ভিউয়ার, যারা দেখে,
আর যারা পাশে থাকেন, আজকে এক সমাজসেবিকা যার কয়েকশো লোকজন নিয়ে ময়দানে লড়াই করেন, সেই সমাজসেবিকার হাল খারাপ করে দিয়েছি, সমাজসেবিকা নিজের অফিস বন্ধ করে দিয়েছি, সমাজসেবিকার নামে গোটা 50-55 খানা কেস হয়েছে, সেই সমাজসেবিকার যদি এই জাস্ট আমি বলে নি তাহলে এই ছোটখাটো লোকগুলো যারা আজকে অন্যের সাপোর্ট নিয়ে আজকে এই ধরনের ক্রাইম করবেন। দেখেন, আমি সমাজসেবিকার পাঠটাও বলে নি, নাহলে আপনাদের অসুবিধা হবে। রিমি মা যখন বললো আমি আপনাকে চাই না, তার তো উচিত ছিল এখান থেকে সরে যাওয়া। সে কি করলো, দিশানিকে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করে দিল, দিশানিকে দিয়ে এমন লাইভ করলো যাতে করে ওই মেয়েটা রিমির ওপর এফেক্ট পড়ে। এরা গোটা কয়েকজন মিলে একত্রিত হলেন। আমি কিন্তু দেখাতে চাইছিলাম আপনাদেরকে, তার মধ্যেও কিন্তু ওই চ্যাটার্জিও ছিলেন। চ্যাটার্জি বহুবার ওনার নাম নিয়েছেন, লাইভে গিয়ে দেখবেন ওনার নাম নিয়েছেন। আমি চ্যাটার্জি লাইভ লক্ষ্য করি। এবার বলি হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, আমি বলিনি, সেটা হচ্ছে শুধু তাই নয় ম্যাডাম, এই চ্যাটার্জি প্রচন্ড দোগলা, মানে ওনাকে দোগলা নামটা দেওয়াই হয়েছে, মানে আমি রীতিমতো ওনাকে দোগলা চ্যাটার্জি বলেই ডাকি। তো এই চ্যাটার্জি যখন কিনা বাবলি ম্যাডামের চেম্বারে রিমি এবং রিমি ফ্যামিলি গিয়েছিলেন এবং প্রীতমের আগেন্সে বাবলি ম্যাডাম অনেক কিছু বলছিলেন যে তুমি দুটো মেয়েকে নিয়ে থাকো, দুটো মেয়ের জীবন নষ্ট করেছো, হ্যানা দেনা, তখন এই চ্যাটার্জি রীতিমতো ওনার একটি বন্ধু আছেন, তাকে নিয়ে তার চ্যানেলে এসে তার সিঁদুর, তার শাখা, তার পলা, তার হ্যানা ত্যানা পুরো গোষ্ঠী শ্রাদ্ধ করেছে। এখন যেই আপনি এক প্রীতমের আগেন্সে যে সুর তুললেন, তারপরে আপনার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে বসলো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, এবার আমি বলি শুনুন, আমাকে গাল দিয়ে তো লাভ নেই। আজকে যেটা দরকার সেটা হচ্ছে সমাজের যে ব্যাধিটা কোন জায়গায় ছিল। ব্যাধিটা হচ্ছে যে ওই ভদ্রমহিলা কি করলেন, শেষে তুকতাকে চলে গেলেন, মানে তার মেন্টাল স্টেবিলিটি দেখুন, মেন্টাল স্টেবিলিটি সাচ লাইক এডুকেটেড লেডি, মানে কি বলবে, এরা হচ্ছে শিক্ষিত। 2024-এ এসে আপনি ওনাকে শিক্ষিত প্লিজ বলবেন না, উনি আর্কাইভ মেসেজকে অ্যাচিভার বলেন। উনি বলেন ওনার বাবাকে নিয়ে আমি খারাপ কিছু বলতে চাই না, কিন্তু উনি বলেছেন ওই বাবাজির ধামে গিয়ে ওনার বাবাকে নিয়ে বলেনি আপনি, তাহলে হয়তো আপনাদের অনেকটা আপনাকে বলি, আপনি যেহেতু ওনাকে শিক্ষিত বললেন, উনি ওই বাবাজির কাছে গিয়ে বলেছেন ওনার বাবা নাকি প্রাতঃভ্রমণে মহামৃত্যুঞ্জয় জপ করেন এবং প্রাতঃভ্রমণ নাকি অমৃতকাল। ক্যান ইউ ইমাজিন? শি কান্ট ডিস্টিংগুইশ বিটুইন প্রাতঃভ্রমণ এবং প্রাতঃকাল। ওনার এরকম হাজারটা ভুল আছে, আপনি প্লিজ ওনাকে শিক্ষিত বলবেন না প্লিজ। এবং ওই বাবাজি নাকি নিজের শাস্ত্র বার করে দিয়েছে, উনি নিজের আলাদা করে 16 সোমবার বার করে দিয়েছেন, এই বাবাজি একবারের জন্য ওই ভুলটাও ধরতে পারলেন না। হ্যাঁ, না দেখুন, অনেকগুলো জিনিস কিন্তু সমাজে উঠে এসছে, যে টুকটাক করে বশীকরণ করে, গৃহবন্ধন করে, তারপর কি সমস্ত তাবিজ কবজের ছবি দেখিয়ে, হ্যাঁ, মানে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, এরা কোন লেভেলে পৌঁছে গেছে। হ্যাঁ, তেল পড়া জল পড়া, আপনি বুঝতে পারছেন, তেল পড়া জল পড়া প্রমোট করছে। উনি বলছেন কারোর বাড়িতে যদি কেউ অসুস্থ হয় ধামে যাবেন, ধামের এমার্জেন্সি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে এখানে কোথাও আমার মনে হচ্ছে যে এই যে 2024 একটা আমাদের ভারতবর্ষ আজকে মঙ্গল গ্রহে যান পাঠিয়ে দিচ্ছে, আজকে চাঁদে যান পাঠিয়ে দিচ্ছে, মানে আমাদের লেভেল কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে G20 হয়ে গেছে, আগে ছিল ইউনাইটেড নেশনস ডাক দিত, সেখানে গিয়ে সেখানে ভারতবর্ষ গিয়ে প্রতিনিধিত্ব করতো, আর আজকে ভারত G20-র আন্ডারে পড়ে গেছে, মানে ভারতকে এসে রাশিয়ার মতো কান্ট্রিও রিপোর্ট করছে। তো আজকে ভারতের জায়গা কোন লেভেলে, আর এরা পড়ে আছে কোন একটা ধামের, যে বাবাজির ওপেন কিসিং সিন ঘুরছে, যে সৌরভ, ওই নাম বোধহয় সৌরভ জালিয়াত চিটিংবাজ জোচ্চোর তার নামে। আমি নিজে আমি বলি, আমি এখন বলবো না, আমরা টিম মিলে বার করেছি এগুলো সব বেছে বেছে। আচ্ছা, ওর সম্বন্ধে অলরেডি 3-4টে কেস হয়েছে। তিতুমির বলে একটা সাংবাদিক ধৃতরাষ্ট্র, যে আমাকে দিদি বলে ডাকে, ওই ধৃতরাষ্ট্র অলরেডি একের পর এক ওর পর্দা ফাঁস করছে। এর পরবর্তী দিনে আমার মেয়েরা আবার ময়দানে নামবে। তো একদিক দিয়ে ভালো হয়েছে যে ওরা যত লড়বে, যত একের পর এক জিনিস আসবে সামনে চলে আসবে। এবার আমি যেটা বলি, যেটা সব থেকে নোংরামি করেছে, যে দিশানিকে একটা সঠিক দিশা না দেখিয়ে তাকে কি করলো, একটা ধামে নিয়ে গিয়ে 16 সোমবার ব্রত শিখিয়ে দিল, মানে বর পাওয়াটাই তোর কাছে আসল লক্ষ্য। দিশানিকে এটা বললো না, তুই একটা ভালো একটা ড্রামাটিক্যাল ইনস্টিটিউটে গিয়ে ক্লাস কর। উনি কলকাতার বুকে উনি খুব বড় কোম্পানি চালান, কিন্তু উনি একবারও ওনার বনুকে বললেন না যে ঠিক আছে তুই আমার কোম্পানিতে আয়, বা আমার কোম্পানিতে ভ্যাকেন্সি নেই, তোর সাথে আমি যোগাযোগ করি। এক্স্যাক্টলি কি ভাটের কোম্পানি চালান সেটা সবাই জানে। আচ্ছা, যাই হোক, আমি ব্যক্তিগত আক্রমণে যাব না কারোকে, কারণ ওকে, ও বাচ্চা মেয়ে, ও শিক্ষিত, মানে অন্তত আস্তে আস্তে ঘুরবে। হ্যাঁ,